This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজ সন্ধ্যে 7টায় যখন আপনারা এই জনমত দেখা শুরু করছেন, 28শে ডিসেম্বর 2024 সাল। 2024 সাল খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ইংল্যান্ডের দ্য ইকোনমিস্ট পত্রিকা তাদের মতে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ সেটা এই 2024-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। একদিকে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, সে যুদ্ধ পরিস্থিতি নিবৃত্ত হয়নি। আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে এসেছেন। 20 জানুয়ারি তিনি শপথ নেবেন। তারপর যেটা আর কি আসছে বাংলাদেশের ঘটনা প্রবাহ 5ই আগস্টের পর। তার আগে জুলাই মাস থেকে শুরু হয়ে গেছিল জুলাই অভ্যুত্থান। কেউ কেউ বলছেন এটা বিপ্লব করেছেন তারা, যদিও বিপ্লব বলে মানতে নারাজ। না, বিপ্লবের একটা সংজ্ঞা আছে। বিপ্লব হচ্ছে প্রচলিত যা ব্যবস্থা রয়েছে তাকে একেবারে অস্বীকার করা, সমস্ত কিছুকে করে একটা নতুন ব্যবস্থাকে কায়েম করা। কিন্তু 5ই আগস্টের যে বাংলাদেশে অভ্যুত্থানটা ঘটলো, সে অভ্যুত্থানের পর বাংলাদেশের যে প্রচলিত সংবিধান, সেই সংবিধানকে ছুঁয়ে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের যে সরকার, এই সরকারকে কেউ অন্তর্বর্তীকালীন সরকার, যদিও তার সাংবিধানিক মান্যতা নেই শুরু থেকেই অনেকে বলেছেন, এবং তারা শেখ হাসিনাকে অস্বীকার করেছেন এবং একটি পতিত স্বৈরশাসক হিসাবে চিহ্নিত করেছেন। এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বাংলাদেশে আমরা ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন রকম ঘটনা দেখেছি, এবং এই যে ঘটনাগুলো বিশ্ব মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায় তারা সেখানে থাকতে পারবেন। ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সেখানে চট্টগ্রাম, সেই চট্টগ্রামের অদূরেই রয়েছে বার্মা, এবং সেই বার্মার যে অংশ যেটা রাখাইন প্রদেশ, সেটা আরাকান আর্মি ইতিমধ্যে দখল করে নিয়েছে, এবং সেই বর্ডারিং এরিয়াটাতে যথেষ্ট সেন্সিটিভ এবং টেন্স হয়ে রয়েছে। এবং অন্য জায়গায় তীব্র ভারত বিদ্বেষকে অবলম্বন করছে বাংলাদেশ, এবং এই ভারত বিদ্বেষের কী কারণ থাকতে পারে সেই নিয়ে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। আমরা পরিষ্কার করে এই জিনিসটা প্রথম থেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজ কলকাতার যে জায়গায় রয়েছে, আমরা বারবার করে আপনাদেরকে দেখিয়েছি, এটাকে বলা হয় মিনি বাংলাদেশ। অনেকেই বলেন, কেন বলেন? তার কারণ বিগত 7-8 বছর ধরে আমি এই এলাকাটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রত্যেক দিনের আমার যাতায়াতের পথে এই মার্কুইস স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট, তার সংযোগস্থলে দাঁড়িয়ে এই আজকের যে পর্ব, সেই পর্বটা আমি এই মুহূর্তে করছি, এবং সঙ্গে নিয়েছি সুচারু এবং রিক পুরকায়স্থ, দুজন তরুণ সহকর্মীকে, যে তারা ধারাবাহিকভাবে আপনাদের কাছে বিশ্লেষণ দিয়েছে, বিভিন্ন খবর তুলে ধরেছে, এবং এই বঙ্গে যে রিয়াকশানসগুলো হয়েছে সেই রিয়াকশানসগুলোকে আমরা বারবার করে তুলে ধরেছি। এই যে যখন এখানে করছি, এটি একটি মিশ্র অঞ্চল এবং কলকাতার সবচেয়ে ভাইব্রেন্ট অঞ্চল। সবচেয়ে এখানে বিভিন্ন অদূরেই হচ্ছে সেখানে নিউ মার্কেট। বাংলাদেশ থেকে যারা আসেন চিকিৎসার কারণে, ঘুরতে যারা আসেন, তাদের অত্যন্ত ফেভারিট জায়গা। এবং শুধু তাই না, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসেন, এবং দক্ষিণ কোরিয়া, জাপান, বহু পর্যটক আসেন। কিন্তু এবারের 25শে ডিসেম্বর থেকে এই 31শে ডিসেম্বর, এই সময়ের মধ্যে, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে দিকে দাঁড়িয়ে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি যে ভিড় সেরকম নেই। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের প্রতিক্রিয়াও আমরা বিভিন্ন সময় আপনাদের দেখেছি। আজও আবার চেষ্টা করব। আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে মন দিয়ে তিনি দেখছেন আর+ নিউজের উপস্থাপনা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আয়াজ। আয়াজ, तो अयाज भाई आप क्या बांग्ला समझते हैं ना हिंदी? हिंदी में बोले? বাংলা 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 में। আয়াজ ভাই, এই যে বাংলাদেশের সিচুয়েশনস, যা পরিস্থিতি তৈরি হয়েছে, নানা রকম বাংলাদেশের এরা বলছে যে ভারতের মিডিয়া নাকি ডিসইনফরমেশন, মানে হচ্ছে বাজে খবর দেখাচ্ছে, একপেশে খবর দেখাচ্ছে।
কিন্তু সত্যটা কি, মানে আপনি তো নিশ্চয়ই এই এলাকাটাকে ভালো করেই জানেন, এখানে কি অবস্থা বা কি পরিস্থিতি চলছে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, বা এই ধরনের পরিস্থিতি কি মনের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করছে? আমাদের এখানে বাংলাদেশ থেকে আসার পরে, কলকাতায় আসার পরে নিউজে যতটুকু শুনতেছি এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? ঢাকা। ও ঢাকা। জি। ঢাকা তো বিশাল বড়, কলকাতা শহরের মতো তোর মনে হয় ছাপিয়ে গেছে ঢাকা। ঢাকা তো ছোট এলাকা একটা। ছোট এলাকায় হ্যাঁ, দেখি হ্যাঁ। গুলশন, বনানী, সাভার, কত জায়গার নাম শুনি। ঢাকা পুরনো ঢাকার কত কিছু দেখি ওখানে, পুরনো পুরনো মসজিদ, পুরনো পুরনো মঞ্জিল। আবার নতুন ঢাকাও আছে, খুব কনজেস্টেড, মানে রোজ দেখছি বিক্ষোভ হচ্ছে, অটো চালকরা মাঝে বিক্ষোভ করলো, সেই সব ছবিগুলো দেখছি। এইগুলো দেখালে বাংলাদেশের যারা এখন মানে শাসন করছেন তারা খুব বিরক্ত হচ্ছেন, রেগে যাচ্ছেন। আচ্ছা, এটা কি সত্যি? আমরা কি খুব ভুল দেখাচ্ছি? আপনার কি মনে হচ্ছে? কিন্তু নিউজে যতটুকু হইতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আইসা একবারে স্বাভাবিক দেখতেছি, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বর্ডার থেকে আসলাম, ওই পার থেকে এই পারে আসলাম, ইমিগ্রেশন পার হইলাম, কখনো কোথাও কোনো জায়গায় একটা প্রশ্ন করেনি যে কেন যাইতেছেন, কি সমস্যা, কোথাও এখানে মার্কুস স্ট্রিটে আসলাম, এখানেও দেখলাম একবারে স্বাভাবিক। এখানকার যে দোকানদারগুলো আছে একবারে তারা আমাদের আর কি আপন করে নিতেছে, তারা আরও আগে থেকে আরও বেশি আমাদের সাথে সম্পর্ক ভালো আর কি করতেছে আর কি। আচ্ছা, কলকাতা সমস্যা আমি দেখতেছি না। আমিও তো, আমি প্রথমেই বললাম যে 7-8 বছর ধরে আমি দেখেছি, 25শে ডিসেম্বরের আগে থেকে এখানে দেখি প্রচুর ট্রিটমেন্ট, তার সাথে একটু ঘোরা, এমনকি অনেকে আজমের শরীফও যান। এখানে প্রচুর হোটেলে জায়গা পাওয়া যায় না, এরকমও হয়েছে ঘটনা। সুচারু, তুমিও জানো যে এরকমও ঘটনা হয়েছে যে আমাকে বলছে যে একটা জায়গা পাওয়া যাবে, কোথায় বললাম যে অফিসে তো থাকার জায়গা নেই, বলছে ইয়ের মধ্যে 3 দিন থাকার ব্যবস্থা করে দেয়, মানে এরকম ক্রেজ। কিন্তু এখন সেরকম দেখা যাচ্ছে না। এর কারণ তো অবশ্যই ভিসা দিচ্ছে না, এরকম শুনছে। ভিসা পেতে খুব অসুবিধা হচ্ছে এখন তো ভিসা টোটালি যারা টুরিস্ট এটা বন্ধ, শুধু মেডিকেল দিতেছে, তাও অল্প কিছু, টুরিস্ট পুরো বন্ধ করে দিচ্ছে। যেটা এই বঙ্গে হয়েছে। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ইসলামিক রীতি মেনটেন করেন, দেখে বোঝা যাচ্ছে আপনি একজন সজ্জন ধার্মিক মানুষ। কোথাও বাংলাদেশে খুব সংখ্যালঘু হিন্দুদের এবং বৌদ্ধদের উপর অত্যাচার বাড়ছে। আজকেও একটা নড়াইলের ঘটনা ভীষণ তোলপাড় ফেলেছে। এরকম এই যে ঘটনাগুলো, এটা কি হচ্ছে? ওখানে সংখ্যালঘুরা অনেকেই কি নিরাপদ বোধ করছেন না কেন? বা এই ধরনের খবরগুলো সত্যি আমাদের একটা সম্প্রীতির উপরও একটা চাপ পড়ে। সবই সত্য। তো একজন ধর্মপ্রাণ ইসলাম ধর্ম অবলম্বনকারী হিসাবে আপনি এই বিষয়টাকে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? এরকম যদি কোথাও হয়ে থাকে অবশ্যই খারাপ হচ্ছে। কিন্তু আমি যেখানে থাকি, আমার এলাকা ঢাকা, ঢাকার মধ্যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও কোনো একবারে আমরা হিন্দু মুসলিম সবাই একবারে খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করি আমরা। আমাদের বাসা আছে 6তলা বাসা, 6তলার মধ্যে আমি 5তলায় আমাদের বাসায় হিন্দুরা ভাড়া থাকে, কিন্তু ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না। সেটাই তো। প্রত্যেকটা অকেশনে ওরা আমাদের দাওয়াত দেয়, আমাদের অকেশনে আমরা ওদেরকে দাওয়াত দেই, একবারে ভাইয়ের মতো। খবরেরগুলো এটা আমি এখন। আপনি নিশ্চয়ই এখানকার, আপনি থাকুন না, কোনো অসুবিধা নেই, আমরা আছি। খবরে যা দেখায় আপনি মনে করেন সবই সত্য? না, সবই সত্য না, তো ওই জন্য ওর থেকেই তো জিনিসটা আরো বেড়ে যাচ্ছে, আরো ইগোটা তৈরি হচ্ছে, আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। আমার অনেক রিলেটিভ আছে বাংলাদেশে থাকে, আসে, তারা বলছে তোমাদের এখানে পেপারে কি খবর, এটা তো রাজনীতির খেলা হচ্ছে, আমাদের এখানে তেমনটা কিছুই হয় না। রাজনীতির খেলা হচ্ছে, তার মানে রাজনীতি কাজ করছে, রাজনীতির খেলা কেন? ওখানে অনেকে স্টেটমেন্ট যারা দিয়েছেন, মানে ধরুন প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি বলছেন যে জমি বিবাদ কখনো কখনো আওয়ামী লীগ করার জন্যে, শুধুমাত্র আওয়ামী লীগ করার জন্যে, পতিত স্বৈরশাসকের অনুগামী হওয়ার জন্যে তাদের উপর হচ্ছে, যা একেবারেই বাঞ্ছনীয় নয় এবং পুলিশ নিশ্চয় ব্যবস্থা নেবে। যদিও পুলিশি ব্যবস্থা নিয়ে আবার বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ইউটিউবাররা তারা আবার বলছেন যে পুলিশ ঠিকমতো কাজ করছে না। কি এটার মানে ঘটনা? আওয়ামী লীগের উপরে এখন তো একটু বেশি নির্যাতন চলতেছে, এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন। শেখ মুজিব কে কিন্তু এখানকার বঙ্গের মানুষ ভালোবাসে। আপনাদের এখানে তো শেখ মুজিবের মূর্তিও আছে এখানে, শিয়ালদা স্টেশনের বাইরে আছে, মহাত্মা গান্ধী, মুজিবুর রহমান একসাথে। হ্যাঁ আছে, আমি দেখছি। জাতির পিতা মহাত্মা গান্ধী। অনেকে মহাত্মা গান্ধীকে পছন্দ হয়তো করেন না,
কিন্তু যেটা দেখা গেল শেখ মুজিবের মূর্তির উপর দাঁড়িয়ে প্রস্রাব করছে, এটা কি জায়েজ? খারাপ, এটা খারাপ হয়েছে, খারাপ হয়েছে, এটা সবাই বলছে খারাপ হয়েছে। ভিডিওটা এমন পড়ে গেছে, ওকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন লোককে জিজ্ঞেস করলো যে এটা কেন হচ্ছে, বলে মুজিবুর রহমান ভালো কাজ করে, কিন্তু এই ওনার মেয়ে এই কাজ করার জন্য সেই ড্রেসটা ওর উপরে পড়েছে। যেমন আমাকে যদি কেউ ধরতে আসে না পায়, তাহলে আমার বাবা মাকে ধরবে, আমার ফ্যামিলির উপর অ্যাটাক হবে। দিনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, এই তিন যে প্রধান রাজনৈতিক শক্তি, তাদের মধ্যে রাজনৈতিক লড়াই কি মানে ছাপিয়ে এই হানাহানি খুনোখুনি এটা কি বন্ধ হবে? কি মনে হয়? আমার মনে হয় এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। শীঘ্রই বন্ধ হবে? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। বেশ, ইনশাআল্লাহ তাই হোক। ধন্যবাদ। সুচারু, আমি রয়েছে সঙ্গে রয়েছে, তুমি তো নিজে শুনলেই যে ঘটনা, তারা কিন্তু খুব কমফোর্টেবল, দেখো এখানে এসে বাজার করে, কিছু বুঝতে পারছে না। আমরাও কিন্তু বর্ডারে গিয়ে অনেকে এসে বুঝে আমার হচ্ছে সব জায়গায় হচ্ছে, এটা কি সত্য? কি মনে হয়, তুমি এত যে খবর ট্র্যাক করে কি বুঝতে পারলে? তা 5ই আগস্ট থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ। 5ই আগস্ট থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে গন্ডগোল বা যে পরিস্থিতির খবর আমরা সবচেয়ে বেশি পাচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম রংপুর কেন্দ্রিক অধিকাংশ ঘটনাই ঘটছে। চট্টগ্রাম এবং রংপুর কেন্দ্রিক অধিকাংশ ঘটনাই ঘটছে সুজিতদা। এবং আজকেও আপনাকে জানিয়ে রাখি, নড়াইলে সেখানে একজন সংখ্যালঘু সনাতনী হিন্দু মহিলা, তাকে জামাতিরা বাইরে বের করে নিয়ে এসে গণধর্ষণ এবং তারপর তার মুখে বিষ ঢেলে হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। আপনি এ যাবৎকালে যদি দেখেন, গতকাল আমরা দেখলাম চট্টগ্রামে এক প্রধান শিক্ষক, তাকে বলা হলো তিনি রয়ের এজেন্ট, ইসকনের সদস্য, তাকে বেরিয়ে যেতে হবে, তিনি ইস্তফা দিয়ে দিলেন। যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সেই ভাইরাল ছবি দর্শকরাও দেখছেন, যখন নিয়ে যাচ্ছে তাকে, তখন একটি ছাত্র এসে শিক্ষকের ঠিক ঘাড়ের মাঝখানে মারছে। এটাও চট্টগ্রামের ঘটনা। ফলে সব গোটা বাংলাদেশ যে উত্তাল হয়েছে সেটা বলবো না, কিন্তু চট্টগ্রাম রংপুরের ঘটনা গোটা দেশকে উত্তাল পরিস্থিতির মধ্যে রেখেছে সুজিতদা। এবং একটা জিনিস আমরা যেটা বুঝতে পারলাম, যে নড়াইলের আজকের যে ঘটনা সত্যি নড়িয়ে দেওয়ার মতো ঘটনা। তার কারণ হচ্ছে আমরা জানি যে একদিকে চট্টগ্রাম, তারপর রংপুর, নড়াইল, বা হচ্ছে যেখানে সেখানে আবার পাকিস্তানি সৈন্যরা এসে ট্রেনিং দেবে, সেটা হচ্ছে ময়মনসিংহ। হায়রে, 52 সালে যেভাবে বুকের রক্ত ঝরিয়ে গেল ভাষার প্রশ্নে, কিন্তু যারা সেখানকার মানুষ যারা রয়েছেন, তারা কি ভাবছেন, তারা কি ভাবছেন, সেটা একটা খুব বড় বৃহত্তর প্রশ্ন। আমরা এখানে এই মুহূর্তে মার্কুইস স্ট্রিটে রয়েছি। একটু আমি জয়ন্তকে বলবো যে এখানে কাশ্মীরের শাল থেকে প্রসিদ্ধ জায়গা, বেশ সুন্দর সুন্দর সামসি ফ্যাশনস, কাশ্মীর আর্ট কালেকশন প্রচুর, সারা বছর গমগম করে, সারা বছর গমগম করে এখানে। এখন রেস্ট্রিক্টেড ভিসার কারণে বাংলাদেশের মানুষ কম তারা আসছেন, এবং বহু দোকানপাট মানে শূন্য, বেশ কিছু আইএসডি সিম যারা বিজনেস করেন বা হচ্ছে কারেন্সির, তারা অনেকের দোকান এরকম বন্ধ রয়েছে। এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। একদিক থেকে বাংলাদেশের এই যে আজকের এই পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে থেকে একটু ফ্ল্যাশব্যাকে আপনাদের নিয়ে যেতে চাই। তখন শুভেন্দু অধিকারী মাঝে বলছিলেন যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। স্বাভাবিক, তিনি একজন সনাতনী নেতা, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। এই ঘটনাগুলো তাকে নিঃসন্দেহে ক্ষতবিক্ষত করেছে। তার প্রতিক্রিয়া তিনি বলেছিলেন এই ঘটনাগুলো, কিন্তু সেটাকে নিয়ে তিনি কিন্তু ধরে থাকেননি যে এটা করতে হবে, কেন ভারত রাষ্ট্র হিসাবে তার কতগুলো দায় দায়িত্ব রয়েছে। সেই দায় দায়িত্বের মধ্যে নিঃসন্দেহে বাঙালি হিন্দুর যে কোয়েশ্চেন্স আমরা বারবার করে তুলেছি, দেশ ভাগের আগে স্বাধীনতা সংগ্রামে যাদের এত বড় ভূমিকা, সেখানে যখন দেশ ভাগ হচ্ছে সেইভাবে কোনো নেতৃত্ব নেই, মানে যেখানে যে ক্যাবিনেট মিশনের কাছে এই জায়গা, ভারতের নেতারাই এই অঞ্চলের বাদবাকি যারা তারা স্বাধীনতা সংগ্রামী তৎকালীন তারাই কিন্তু করেছিলেন। বরঞ্চ বাংলা দেশে বা মুসলমানদের স্বার্থ দেখার জন্যে সোহরাওয়ার্দী বা AK ফজলুল হক তারা ছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তখন নেই।
কেউ নেই, ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। কোথাও এই যে একটা ক্ষত তৈরি হলো, সেই ক্ষতকে বাংলাদেশের মানুষও যারা জানেন তারাও জানেন এই ক্ষত বুঝতে একটু সময় লাগবে। তথাপি আমরা একজনের সাথে কথা বলছিলাম, তুমি দেখলে এই যে ঘটনা, শুভেন্দু অধিকারীর একটা কিন্তু বড় ভূমিকা কিন্তু কাজ করেছে, তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন। নিঃসন্দেহে সুজিতদা, শুভেন্দু অধিকারীর ভূমিকা কাজ করেছে। এবং আমি বলে রাখি, এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যদি সংখ্যালঘু হিন্দুদের কাছে কোনো জনপ্রিয় কেউ নেতা হয়ে থাকেন, যিনি সংখ্যালঘু হিন্দুদের জন্য ক্রমাগত গলা ফাটাচ্ছেন, সেটা শুভেন্দু অধিকারী। গোজাডাঙ্গা সীমান্তে, পেট্রাপোল সীমান্তে আপনি আমার সঙ্গে গিয়েছিলেন, দেখেছেন প্রতীকী সেখানে ট্রাক বন্ধ রাখা হয়েছিল 7-8 ঘন্টা। পেঁয়াজ, আলু থেকে শুরু করে আদা, এমনকি রাস্তা তৈরি করা স্টোন চিপ, সেগুলো 60 ট্রাক দাঁড়িয়েছিল 7-8 ঘন্টা। তাতেই বাংলাদেশের অবস্থা টাইট হয়ে গেছে। তাহলে এত ভারত বিদ্বেষী স্লোগান কেন? বিএনপির মতো রাজনৈতিক শক্তি, অন্যান্য রাজনৈতিক শক্তি বারে বারে ভারত বিদ্বেষী স্লোগান, ভারতীয় পণ্য নেব না, তারা যদি এতটাই স্বাবলম্বী হয়, বা পাকিস্তান বা অন্য কোনো সংগঠন, হিজবুল তাহিরি তাদেরকে যদি আমল দিয়ে থাকে, তাহলে আলু পেঁয়াজ তাদেরকে তারা দিক, দরকার নেই। ভারতের সঙ্গে বাণিজ্য করব, একদিকে সচিব এখান থেকে একটা জিনিস বোঝা যায়, ধর্ম পালন করা শিষ্টাচারী যারা ধর্ম নিয়ে থাকেন, সেটা অসুবিধার কিছু নেই। তারা কেউ কেউ উৎপাদকও, হয়তো চাষি, কৃষক, কেউ হয়তো বিভিন্ন জায়গায় হয়তো পুকুর খোদাইয়ের কাজে লিপ্ত, কেউ বিভিন্ন গার্মেন্ট শ্রমিক, তারা অনেকে তো ধর্ম মানেন। কিন্তু ধর্ম নিয়ে যে রাজনীতিটা এবং যে বিভৎস পরিস্থিতিটা তৈরি হলো, এটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা বড় মূল্য চোকাতে হবে। এই যে সুচারু কথাটা বললো, ভারত রাষ্ট্র হিসাবে কিন্তু পুরোপুরি কিন্তু শাটডাউন করে দেয়নি। ব্যবসায়ীরা কিন্তু তারা বলেছেন, কেউ কেউ প্রতিক্রিয়ায় তারা জানিয়েছিলেন যে আমরা পাঠাবো না। তথাপি কিন্তু আমরা যে ছবিটা গোজাডাঙ্গায় দেখিয়েছিলাম, তা থেকেই কিন্তু বোঝা যায় যে ভারত কিন্তু তার প্রতিবেশীর প্রতি কতটা দায়িত্ববান। শুধু ডিসইনফরমেশনের কথা বললে তো কোনো কাজ কিছু হবে না। অনেকে অনেক কথা বলতেই পারেন, কিন্তু আর প্লাস নিউজে আমরা বারবার এই চেষ্টাটা করেছি যে এই যে মিনি বাংলাদেশের যে ছবিটা দেখছি, এই ছবিটার হয়তো আগামী সময়ে 6-7 বছরের যে ভিড়ের রেকর্ডকে হয়তো আগামী সময় ছাপিয়েও যেতে পারে, কে বলতে পারে। কেননা এর যে অতীত ইতিহাস যেগুলো যা রয়েছে, সেদিকে অবশ্যই ইঙ্গিত দেয়। তথাপি একবার আমরা একটু গোজাডাঙ্গার সেই দৃশ্যটার দিকে একটু নজর রাখবো। ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব এটাও বলেছেন যে তারা ভারত থেকেই অধিকাংশ বাণিজ্য করে থাকেন। ভারতীয় জিনিসই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং আগামীতেও প্রয়োজন হবে। এছাড়াও সীমান্ত তো রয়েছে, এছাড়াও মানব পাচার প্রতিরোধে, মানব পাচার ঠেকাতে ভারতের সাহায্য লাগবে। বাংলাদেশের বিদেশ সচিব এই কথা বলেছেন। এবং লাগাতার আমরা যেভাবে দেখছি যে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ হয়েছিল, এরপর গোজাডাঙ্গা সীমান্তেও সনাতনীরা বিক্ষোভ করলেন। ভারত বিদ্বেষী কথা বারবার বাংলাদেশের, এবং 4 ঘন্টা বা 4 দিন সময় নিলে কলকাতা দখল করে নেব, নিজেদেরকে হাস্যস্কর জায়গায় নিয়ে যাওয়া। ফলে এই গোটা ঘটনার জবাবটা দিতেই বোধহয় আজকে শুভেন্দু অধিকারী এসেছিলেন গোজাডাঙ্গাতে। RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সঙ্গে সঙ্গে 29 খানা ধর্মীয় সংগঠন তারা আজকে ছিলেন। এবং তারা যেটা বললেন যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকে চুনতি দেওয়া হয়েছে, যদি তারা না শোনেন তাহলে কপালে দুঃখ আছে। কলকাতা সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশের আসছে না? কি সাহস! লড়বেন তো? মূল তোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো! এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। গ্রামে CPM,
বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব কমিটি থাকবে, কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই ভাষার লড়াই কেমন দেখছেন না? রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন, এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। 6-7 ঘন্টা কিন্তু ট্রাক আটকে রইল এবং ভারতীয় পণ্য বাংলাদেশে কতটা প্রয়োজনীয় সেই ছবিটা আজকে আপনাদেরকে দেখাবো। গোজাডাঙ্গা সীমান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন এখানে রয়েছে আদা থেকে শুরু করে রসুন থেকে শুরু করে পেঁয়াজ, আলু, এমনকি রাস্তা বানানোর স্টোন চিপ সবই কিন্তু বাংলাদেশের প্রয়োজন হয় ভারতবর্ষের থেকে, এবং সেই সমস্ত জিনিস তাদের পৌঁছে যায় এই গোজাডাঙ্গা সীমান্ত হয়ে। বিভিন্ন ভারতীয় পণ্য যেখানে ভারত বিদ্বেষী মন্তব্য, ভারত বিদ্বেষী কথাবার্তা তারা বলে থাকেন, কিন্তু যে ছবি এখানে দেখা যাচ্ছে একেবারে ভারত যে কথা বলে থাকে যে তারা যেভাবে বাংলাদেশকে পরম বন্ধু হিসেবে সাহায্য করে, সেই ছবিটা কিন্তু এখানে স্পষ্ট। এবং বিদেশ সচিব সে দেশের জসিমউদ্দিন তিনি নিজেও স্বীকার করেছেন যে সত্যি বাংলাদেশ কিন্তু ভারতের থেকেই বেশিরভাগ জিনিসপত্র নেয়। আমরা গোজাডাঙ্গা সীমান্তের ছবি দেখাচ্ছি, সার দিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, কোনোটাতে আলু, এমনকি আগে যে ট্রাকগুলোতে আমরা দেখছিলাম সেই সমস্ত ট্রাকগুলোতে রয়েছে স্টোন চিপ। বাংলাদেশের বিভিন্ন জায়গা, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, নামহট্ট, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির জন্য সেখানেও ভারতের তৈরি মেটেরিয়ালই দরকার, ভারতের তৈরি মেটেরিয়ালই প্রয়োজন হয়। তাহলে কেন এভাবে ভারতকে নিয়ে ভারত বিদ্বেষী বারবার মন্তব্য? এগুলো নিয়ে প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন উঠছে এটাও যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর কেন আক্রমণ হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের অনেক নাগরিকই যথেষ্ট আতঙ্কিত। কেউ মেডিকেল ভিসা দেখিয়ে চলে এসেছিলেন ভারতে, এখন আবার ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তো বাবা, ভয় লাগারই কথা। আমরা যখন বাংলাদেশে ছিলাম তারই পরে আমরা এই ভারতে প্রবেশ করলে তারপরে ওনার ধরিয়েছে। তবে ওখান থেকেই ওই হিন্দুদের সঙ্গে ছিল বলি ওই হচ্ছিল ওখানে, তারই পরবর্তীতে ওনার আটকিতেছে। তারপর ভয় লাগারই কথা বাবা। আমরা জনসংখ্যা যখন কম, তার নিশ্চয়ই আমাদের ভয় লাগছে। আশপাশে বিভিন্ন সংবাদ শুনতেছি, ভয় লাগছে। চিন্ময় ধরাতে আমাদের বেশি ভয় লাগছে। গ্রামে কি মাঝে মাঝে থ্রেট হুমকি সব আসে? হ্যাঁ, তো আসে। তাতে আমাদের খুব ক্ষয়ক্ষতি করতে পারেনি, আমরা কিছুটা এক জায়গায় কয়েকটা হিন্দু আছি বলে, কিন্তু চিন্ময়ের ধারাতে সবার মন ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেল। তাই যাচ্ছি 1 মাস ওখান থেকে এখানে আসি, যাচ্ছি তাই চিন্তা করতেছি কোনটা কী হবে। আবার যদি গিয়ে দেখেন ওখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে তো চলে আসতে হবে আবার। হ্যাঁ, আতঙ্কে তারা রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাদের মন কিন্তু ভাঙতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে তারা স্বাভাবিক ছন্দে ফিরবেন, সেটাই এখন চিন্তা। এবং এই মুহূর্তে গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রচুর ট্রাক পৌঁছে যাবে বাংলাদেশে, এবং সবকটি ভারতীয় পণ্যই পৌঁছবে। ফলে দুদেশের মধ্যে সুসম্পর্ক আগামীতে কতটা সুসংহত হয় এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পরিবর্তন হয় কিনা তার জন্য নজর থাকবে আমাদেরও। গোজাডাঙ্গা সীমান্ত থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সুচারু ও শ্যাম বিশ্বাস, আর+ নিউজ। গোজাডাঙ্গার সার্বিক চিত্র আপনারা দেখলেন যে বর্ডারে কি অবস্থা রয়েছে। আমরা রয়েছি মার্কুই স্ট্রিটে শ্যামলী পরিবহনের দপ্তরের সামনে, যেখান থেকে টিকিট কাটেন এবং বাংলাদেশি নাগরিকরা এখানে আসেন, আবার এখান থেকে অনেকে চিকিৎসার কারণে যান। কতটা ফ্রিকোয়েন্টলি অবস্থা সেটা অবশ্যই আমরা দেখব। দেখুন একেবারে ফাঁকা, ধুধু করছে, শুনশান গোটা এলাকা। আমরা যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্যামলী পরিবহন যে বাস সার্ভিসের যথেষ্ট নাম রয়েছে সেই জায়গা কিন্তু এই মুহূর্তে একেবারে শুনশান, ফাঁকা,
কলকাতা ঢাকা নারায়ণগঞ্জ, কলকাতা ঢাকা চট্টগ্রাম, কুমিল্লা ফেনী সীতাকুণ্ডু, কলকাতা ঢাকা আগরতলা, কলকাতা খুলনা ঢাকা। ফলে একাধিক রুটে এখান থেকে বাস যায়, কিন্তু এই মুহূর্তে সার্বিক পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব, কি পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করবো। এখানে বলছি এই বাংলাদেশের কারণে, এই অস্থির পরিস্থিতির কারণে যাতায়াতের ক্ষেত্রে লোকজন কি কমে গেছে? অনেক অনেক কমে গেছে, মানে ব্যবসা তো মানে খুব একদম ডাউন, ও একদম মানে নিচু পর্যায়ে চলে গেছে। মোটামুটি এই এক একদিন বাসে কতজন? ওই 15 জন। আগে তো প্যাকটা হতো ফুল ফুল। আমাদের ধরুন সকালের বাসটা 30টা সিট ছিল, 30 ফুল। এখন তো আপনার একটা বাস যাচ্ছে দিন, সারাদিন। আগে দুটো যেত, এখন একটা ফুল হচ্ছে না। পরিস্থিতি ভালো না, শুধু আমাদের ব্যবসা, এখন আশেপাশে যত রকম ব্যবসা আছে সবারই একই অবস্থা। শ্যামলী পরিবহনের তো একটা যথেষ্ট নাম বাংলাদেশে, মানে তার জগৎজোড়া খ্যাতি। সেখানে মানে এই ভিসার কারণেই মানুষ বোধহয়, হ্যাঁ ভিসা না পেলে, ভিসার কারণে ভিসা দিচ্ছে না গভর্নমেন্ট। ভিসা না দিলে কি ওই তত্ত্বাবধায়ক সরকার জানা, উনি তো ভিসা দিচ্ছে না। তো এই তো আপনার 10 তারিখে মনে লাস্ট শেষ হয়ে যাবে যা ভিসা আছে লোকে, 10 তারিখে, তারপর ফিনিশ। একেবারে আমি দেখাচ্ছিলাম শ্যামলী পরিবহনের অফিস, দেখুন একেবারে ফাঁকা, এবং পেছনেই দু দেশের সেই পতাকা দিয়ে বাস পরিবহনের ছবি দেখে একেবারে খুলে। এই সময় অন্যান্য সময় কিন্তু জমজমাট থাকে, এই ডিসেম্বর মরশুম বা অন্য মরশুম, কিন্তু এখন কার্যত মাছি তাড়ানোর মতো অবস্থা। বাস প্যাকড আপ হয়ে যেত, এখন 10-15 জন জোগাড় করতে মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ভিসা জট। সে দেশের ভিসা জট মেটেনি এবং তত্ত্বাবধায়ক সরকার সেই ভিসা দিচ্ছে না, যার ফলে এই সার্বিক পরিস্থিতি। এবার অন্যান্য যারা এই বাংলাদেশকে কেন্দ্র করে মার্কুই স্ট্রিটে ব্যবসা বসান, যারা ব্যবসা করেন, তাদের কি অবস্থা? আমার আরেক সহকর্মী রিক সেই চিত্র তুলে ধরবে। অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা সংখ্যালঘু নির্যাতনের কথা বলতেছে, সেটা সেক্ষেত্রে এতটুকু হচ্ছে না। যেটা হচ্ছে, যারা প্রকৃত আগে যারা আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত ছিল, হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীরা, এরাই সবে কিছু ঘটনা হচ্ছে। তবে যারা প্রকৃত আগে আওয়ামী লীগ করছিল, ওদের সনাতনীদের, ওদের একটা জিনিস, আমরা বাংলাদেশে ছোট থেকে বড়খানকার নাগরিক, বাংলাদেশের রাজনীতিতে এটা কেন হয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে বিএনপি আর জামাতকে পেটায়, আবার যখন উল্টোটা হয়ে যায় তখন আওয়ামী লীগকে পেটাবো এবং তাদের সাথে যারা থাকবে তাদের সবাইকে পেটানি যেতে হবে, নাহলে হ্যাঁ সেটা হচ্ছে না। হ্যাঁ এটা হচ্ছে না, আমাদের আসলে এক ধরনের এই গণতন্ত্রের চর্চা না থাকার কারণে আজকে এই রাজনীতিক এই অবস্থা দুর্বিন্দ হচ্ছে। যদি আমরা যদি আমি বলি, আওয়ামী লীগ যেটা করে গেছে, শুধু তারই ধারাবাহিক যদি বিএনপি জামাত করে, তাদেরই সেম পরিণত হবে ওদের ভবিষ্যতে। সেই জন্য চাচ্ছি আমরা, আসলে ভারত বাংলাদেশ একটি সম্পৃক্ত দেশ, আমরা চাই আগের মতো আবারই পুনরায় ভারত এবং বাংলাদেশ দেশে সম্পৃক্ত হয়ে সমাধানের পথে এবং বিষয় দুই দেশে ইস্যু করা হোক, যাতে আসলে এই এলাকাতে কথা বলে খুব গুরুত্বপূর্ণ কথা যে গণতন্ত্র মূল্যবোধের অভাব। আমরা বাংলাদেশের চর্চা বা আমরা বাংলাদেশের ইতিহাসেরও পর্যালোচনায় বাংলাদেশে সেনাবাহিনী বা শেখ মুজিবের ফ্যামিলি 1975-এর ঘটনা, 1/11, এই যে বিভিন্ন ঘটনা, এই গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে আগামী দিনে এই যে যারা সমন্বয়করা যারা এলেন বা যারা বলছেন, তারা বলেছেন নতুন বাংলাদেশ তৈরি করবেন, কিন্তু এই নতুন বাংলাদেশে কি সত্যি কি গণতন্ত্রের চর্চাটা শুরু হয়েছে? না, গণতন্ত্র চর্চা করতে হলে মাস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। সেটা যারা, এটা বিএনপি হোক, এটা আওয়ামী লীগ হোক, এটা যারা গণতন্ত্র বিগত দিনের রাষ্ট্রীয় চর্চা করেছিল, ওরাই রাষ্ট্রীয় সরকার গঠন করবে আগামী দিনে। এটাই সত্য। নতুন সমন্বয়ক ওরা বলে, সেটা কখনো হয় না। আমি একটু আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাইছি যে অনেকে বাংলাদেশে আজকে এই প্রশ্নটা এসেছে, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এর পরিবর্তে অনেকেই নানা রকম, বিশেষ করে হিজবুত তাহরির অনেকগুলো স্টেটমেন্ট আমরা দেখি, যেখানে ইসলামাইজেশনসের নামে কোথাও মনে হচ্ছে যে বাঙালি সংস্কৃতির সাথে যেন ইসলাম সাংঘর্ষিক। সত্যি কি বিষয়টা তাই, বা তাই হওয়া উচিত? বা না, আসলে বাংলা আমাদের প্রাণের বাংলা, বাংলা ভাষা আমাদের প্রাণের বাংলা ভাষা। অতএব আমাদের আসলে ইসলামিক মাইন্ডেডে
না, আমাদের দেশটা আসলে আমরা বাংলা ভাষাই, যেটা বাংলার জন্য ভালো। বাংলাদেশে বিগত দিনে স্বাধীনতা অর্জন করছে, বাংলার সময় অনেক রক্ত দিতে হয়েছে এই দেশে, তো অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ, আমাদের সংস্কৃতি এবং সম্প্রীতির ঊর্ধ্বে আমরা সবার সাথে মিলেমিশে দেশ বসবাস করি। আমার হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন রিসেট বাটন টিপবেন, এবং রিসেট বাটনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে ইতিহাস বিভিন্ন বা হচ্ছে জনপ্রশাসনে বিভিন্ন রকম ঘটনা এবং বিশেষভাবে চট্টগ্রাম, রংপুর এইসব জায়গাগুলোতে সংখ্যালঘু নির্যাতন, এই প্রশ্নটা খুব বড় আকারে আসছে এবং যেটা ভীষণ উত্তাপ তৈরি করছে। এই বঙ্গেও এই পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি আপনাদেরকে, গত যেটা দুর্গাপূজা হয়েছিল নজিরবিহীন রেকর্ড হয়েছে চট্টগ্রামে। সমস্ত রাজনৈতিক দলগুলো প্রত্যেক পূজা মণ্ডপে মিষ্টি এবং ঝুড়ি নিয়ে ওইখানে পুজো উৎসব পরিবেশে পুজো উদযাপন করে, এবং মুসলিম এবং হিন্দু মিলে। এটার মধ্যে কোনো তফাৎ ছিল না। হ্যাঁ, কিছু চেন্নাই যিনি ওই যে ইসকনের যিনি নেতা ছিল, বিভিন্ন কর্মকাণ্ড আসলে চাচ্ছে না যে এগুলো হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হোক। আমরা চাচ্ছি যে চট্টগ্রামের মানুষ হিন্দু এবং মুসলিম সমন্বয়, সনাতনী এবং মুসলিম আমরা সমন্বয় সবসময় সকল ধর্মের বিশ্বাসী। এবং আমাদের দেশে এবং চট্টগ্রামে, আমি বিশেষ করে আমি চট্টগ্রামে আমার বাড়ি, আমি যেটা জানি বিগত পুজোর মধ্যে যেটা হয়েছিল বিগত আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে এটা হয়নি, যেটা সম্পৃক্ত সম্বন্ধ। এবং প্রত্যেকটা পুজো মণ্ডপে বিভিন্ন রাজনৈতিক দল শুধু খালি হাতে যায়নি, মিষ্টি নিয়ে প্রত্যেকটা পুজো মণ্ডপ উৎসব পরিবেশে দিন করছিল। বাংলাদেশে এরকম কোনো গ্যাঞ্জাম নাই, আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকের কোনো গ্যাঞ্জাম নাই, আমরা এটা বলতে পারি। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, না কোনো নাই। আমি একটু আপনার কাছে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি প্রায় 50 ছাপিয়ে গেছেন, তাই তো? 50 পেরিয়ে গেছেন। ফলে সেই 72 যা আমাদের প্রত্যেক বাঙালিকে শিহরণ করে যে স্বাধীন বাংলাদেশ তৈরি হচ্ছে, বিজয় দিবস, এখানকার মানুষ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সেনাবাহিনী থেকে শুরু করে ওই দেশের মাটিতে তারা রক্ত দিয়ে এসেছে, মানে তাদের প্রতি আলাদা টান থাকবে ভারতবর্ষের, এটাই তো স্বাভাবিক। কেউ কেউ বলেন আরে আপনি এইসব প্রশ্নের কি মানে আছে? চট্টগ্রামের লোক কি সূর্য সেন, প্রীতিলতা ওয়েদ্দেদার এদের মনে রেখেছে? এদের নাম কি সত্যি মুছে গেছে বাংলা? না, মুছে যায় না, কখনো মুছবেও না, মুছে যাবেই না, থাকবে। এটা ভারত ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক আছে এটা থাকবে, এটা কখনো যাবে না আশা করি। শেখ হাসিনা বলতেন, ভারতবর্ষ বা তার মন্ত্রীরাও, ওবায়দুল কাদেরও একসময় মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে আমাদের মানে একেবারে মানে জেনেটিক ফ্রেন্ডের মতো, আর চীন আমাদের হচ্ছে স্বাভাবিক মিত্র। এইভাবে একটা আওয়ামী লীগ কিন্তু সে সময় তারা একটা স্পষ্ট বার্তা দিত, কিন্তু এই পরিস্থিতি তো থাকলো না কেন? দুর্নীতি আওয়ামী লীগের, এটাই কি প্রধান কারণ ছিল? হ্যাঁ, সেটা হচ্ছে যে বিগত সরকারের আমলে সবচেয়ে এখানে আমাদের বাংলাদেশের এখনো যারা মনে করে যে ভারত সরকার আওয়ামী লীগ সরকারকে বাহবা দিয়ে দীর্ঘদিন ক্ষমতা সৌরতন্ত্রের আধিপত্য বিস্তার করে, সেই জন্য বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে ভারত আমাদেরকে এই ব্যাপারে খুব একটু ক্ষতি করেছে, সেজন্য ভারত বিরোধী একটা। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যাওয়ার পরেও ভারত যখন আশ্রয় নিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশি মানুষেরা তার প্রতি বিক্ষুব্ধ এবং ক্ষুব্ধ হয়েছে। কারণ বিগত 17 বছরে আমি তো শেখ হাসিনা কি, আপনি খোলা মনে বলুন, আমরা বুঝতেই পারি, আমরা জানতে চাইছি, কেননা আমরা তো বাংলাদেশে জানি, আমাদের এখানে অনেকেই রয়েছেন, এখানকার বাংলাদেশকে তারা মিডিয়ার মাধ্যমে দেখে, যখন এই অঞ্চলে আসে তখন প্রচুর বাংলাদেশের মানুষের সাথে তাদের পরিচয় হয়, এইভাবেই কথোপকথন হয়। আপনি চমৎকার বলছেন। আমি এটাই জানতে চাইছি যে ধরুন বাংলাদেশে শেখ হাসিনা ফিরলেন, তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছেন আমি ফিরবো, কোথাও তারা আমাকে সেন্ট মার্টিনের কথা তিনি বলেছেন আমি দিতে চাই নাই, সে কারণে আমার এই বাংলাদেশ, অনেকে বলেন শেখ হাসিনার সময় বাংলাদেশ মালয়েশিয়ার মতো, হাই রাইজ, দ্রুতগতির ট্রেন, কোথাও বিরাট এরকম পরিস্থিতি হয়েছে, এবং চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য যথেষ্ট সমৃদ্ধি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়েছে। সেই শেখ হাসিনা দেশে ফেলে তাকে ফাঁসিতে লটকে দেবে বলছে, বিচার হবে এবং ফাঁসিতে আগেই তো ঠিক হয়ে গেছে,
এই অবস্থায় ভারতের অবস্থানকে ন্যায্য বা যৌক্তিক বলে মনে করেন? না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আইন তার নিজস্ব গতিতে চলে। আইন কখনো প্রভাবিত হয় সেটা রাজনীতির কারণে হয়। বিগত সরকারের আমলে যদি দুর্নীতি এবং অত্যাচার কিছু করে থাকলে সেটা সবই স্বাভাবিক বিচার হবে। এতগুলো মানুষ যদি না মেরে যদি সেই দিন ক্ষমতা, একটা সামান্য বিষয় ছিল, সেটা একটা মুক্তিযুদ্ধ করা ছিল, সেখানে এটা 30% থেকে একটা দাবি করেছিল ছাত্ররা, কিন্তু বাট আমি বলবো সেখানে এই দাবিটা যৌক্তিক দাবি ছিল। এটা শেখ হাসিনা তার বিচক্ষণ বুদ্ধিতে সেখানে পরাজিত হয়েছে। এই দাবিটা যদি মেনে নিত, মানে মানুষের মাত্রই তো ভুল হয়, হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে তার কি হচ্ছে এই ফাঁসি, প্রতিহিংসা, না ওই যে আপনি বেরোবে না। না, ওই যে আমি আপনাকে বলতেছি যে সাধারণ ছাত্ররা তো সেই দিন পুলিশের হাতে মারা গেছিল, রক্তাক্ত হয়েছিল, প্রায় 1-1.5 লাখ লোক আহত নিহত হয়েছে, এবং এর মধ্যে অন্ততপক্ষে 5,000-7,000 লোক মারা গেছে। সেটার কারণে আসলে মানুষ তো প্রতিবাদী মানুষ। 17 বছর দীর্ঘদিন আপনি জুলুম নির্যাতন করে এই দেশে তো ক্ষমতা কেবল কারো দীর্ঘস্থায়ী নয়, সব জায়গায় সেটা গণতন্ত্র চর্চা না থাকার কারণে দীর্ঘদিন বুড়ের একটা রাতের বুড়ে দিনে করেছে, দিনের বুড়ে রাতে করে, এটা না থাকার কারণে একতরফা বিভিন্ন নির্বাচনের কারণে মানুষের প্রতি আওয়ামী লীগ সরকারের একটা খুব সৃষ্টি হয়েছে। সেটার কারণে আসলে সেখানে অনেকে বলে ভারত বিরোধী বাংলাদেশ মানুষ হয় না। কলকাতা শহর ঘুরছেন, কিরকম মনে হচ্ছে? আমি অনেক ফাইন। কলকাতা আমাদের নিজেদের দেশের মতোই মনে হচ্ছে এখানে। হ্যাঁ, অবশ্যই। না বাংলাদেশ মানে তো নাটকের, না অবশ্যই না। আমাদের এখানে আমরা ফ্রি করতেছি। ঢাকাতে কতগুলো নাটকের দল আছে, বাংলাদেশে আসলে আমরা এখানে এসে আমরা একটু এসেছিলাম যে ওখানে মনে কোনো ভয়। আমরা অস্কার নমিনেশন পেয়েছে, আমাদের এখানে অনেক ভালো লাগছে। এবং আপনি সমন্বয়কদের মানে ডক্টর ইউনূসের না, আমি সাধারণ পাবলিক। আমরা ভারত জনগণ এবং বাংলাদেশের জনগণ, আমরা জনগণের ভালোবাসা চাই। ওকে, নিঃসন্দেহে কলকাতা এবং আর চমৎকার বলার জন্য থ্যাংক ইউ আপনাদেরকেও। অত্যন্ত সহযোগিতা আমরা আপনাদের ভালো লাগছে অবশ্যই, এবং আমাদের প্রয়োজন কলকাতা, ইন্ডিয়া আমাদের প্রয়োজন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে ফরক হয় না, জাস্ট বর্ডার। এই কথাটা যদি ধরুন রিজভি সাহেব শোনে, না রিজভি সাহেব বিএনপি, তিনি বলবেন 4 দিনে দখল করে নেবো। না, এটা তো উনি কি বলতে চাই, মনের দখল করতে চেয়েছিল না অস্ত্র দিয়ে? না, এটা হচ্ছে যে কখনো হবে না। এটা একটা রাজ্য, বাংলাদেশ একটা রাষ্ট্র, কখনো কারো দেশ রাজনীতি হয় না, হেভি রাজনীতি চলে। এখানে হচ্ছে না, সব জায়গায় রাজনীতি আছে, রাজনীতির বাইরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন চালাচ্ছেন বলে মনে হয়? আপনি প্রথমবার এলেন? না, আমি 2005 সাল থেকে আসছি। মানুষ আসলেই বন্ধু সুলভপূর্ণ, এটা আসলে আমাদের অনেক ভালো লাগছে। বাংলাদেশে আমরা ভালো ব্যবহার পাচ্ছি, আমাদের তো সমস্যা নেই। সমস্যাটা করে কোথায় কে ধরবে? না, আমাদের ধরবে কেন? আমরা স্বাধীন, বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম নাই। বাংলাদেশে এতটুকু বলতে পারি, বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম নাই, বেশি প্রচার করছে। এটাই হ্যাঁ, আপনাদের মিডিয়াটা। বাংলাদেশে যে এত ভালো সাংবাদিকদের, আচ্ছা আপনি বলুন, সোমা ইসলামের মতো একজন ভালো সাংবাদিক এই যে চ্যানেল, ভালো সাংবাদিক হতে পারে না, সে পক্ষপাতিত্ব করছে, সে বিগত সরকারের পক্ষপাতিত্ব করছে, সম্পূর্ণ পক্ষপাতিত্ব করছে। একজনের বাড়ির ছাদে আমি দেখেছি ইউটিউব তো জাস্ট ফোকাস, ইউটিউব কিছুই না, ইউটিউব জাস্ট ফোকাস। বাড়ির ছাদে আর্মি অফিসার কি সুন্দর 3 টায়ার বাগান করেছে, সেই সময় ইসলাম একজন সাংবাদিক হিসাবে এই ছবিটা তুলে ধরেছে, আর আপনি তাকে বলে দিলেন ফালতু সাংবাদিক। না, অবশ্যই ফোকাস, সে তো পক্ষপাতিত্ব করছে, সম্পূর্ণ পক্ষপাতিত্ব করছে। আর এখন আমাদের বাংলাদেশ খুব শান্তি আছে। বলবেন আপনারা ওখানকার সাংবাদিক